হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। এমআরসিএস ওয়ারিয়ার্স গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যদিও আজ আমরা আসলে এমআরসিএস ওয়ারিয়ার্স নিয়ে এমআরসিএস নিয়ে কথা বলছি না। আমরা এই এমআরসিএস ওয়ারিয়ার্স এর ব্যানারেই আমরা শুরু করতে যাচ্ছি আরেকটা কোর্স। আমাদের দেশেরই সব থেকে জনপ্রিয় যে পরীক্ষাটা সেটা হলো এফসিপিএস। খুবই প্রেস্টিজিয়াস একটা এক্সামিনেশন, যেহেতু এটা একটা ফেলোশিপ অফ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, যেটা বিসিপিএস বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস এর আন্ডারে কন্ডাক্ট করা হয়। তো এফসিপিএস সার্জারির যে পার্ট 1, যে এন্ট্রান্স এক্সাম, এই এন্ট্রান্স এক্সাম রিলেটেড একটা কোর্স আমরা চালু করতে যাচ্ছি। তো হয়তো আমরা একটা সামনের দিনগুলোতে একটা সেপারেট টেলিগ্রাম গ্রুপ এবং একটা সেপারেট নাম দিয়ে এইটাকে রান করব, শুধুমাত্র জাস্ট একটা ইন্ট্রোডাকশনের জন্য, এবং আমাদের কোর্স ডিটেইলস কেমন হবে বা পরীক্ষার প্রিপারেশনটা কেমন হতে পারে, পরীক্ষার কারিকুলামটা কেমন, এক্সাম স্টাইলটা কেমন, রুলস রেগুলেশনস কেমন, এগুলো নিয়ে আলাপ করার জন্য আমরা আজকে এই এমআরসিএস ওয়ারিয়ার্স পার্ট 1 গ্রুপের ব্যানারেই আমরা শুরু করছি আজকে। তো আমরা ফর্মালি সামনের সপ্তাহ থেকে হয়তো ক্লাস শুরু করব। সেক্ষেত্রে আমরা নেক্সট টাইম, যেটা অ্যামেন্ডেড টাইম ফর এফসিপিএস এবং যেটা এমআরসিএস পার্টে, দুটোরই শিডিউল আমরা জানিয়ে দেব। সো এটাই আমরা আজকে আমাদের শিরোনাম রেখেছি, যে স্ট্র্যাটেজিস অ্যান্ড সাজেশনস ফর এফসিপিএস সার্জারি পার্ট 1 এক্সাম। ওকে, স্ট্র্যাটেজিস অ্যান্ড সাজেশনস। ওকে, সো প্রথমেই আমরা যদি একটু এফসিপিএস পার্ট 1 এক্সাম এর কথা চিন্তা করি, যেটা নতুন যে সিস্টেমটা, এখন টোটাল টাইম একই দিনে পরীক্ষা হয়, যেটা আগেরটার সাথে আমরা যদি একটু কম্পেয়ার করি আমরা বুঝতে পারবো যে আগের সিস্টেমে পরীক্ষা অর্থাৎ আমরা যে সময়টাই দিয়েছি, আমি 2019-এর জুলাইতে পার্ট 1 কমপ্লিট করেছি। তো তখন যে সিস্টেমে পরীক্ষাটা হতো, যে 3 দিনে 3টা পেপার পরীক্ষা হতো। একদিন অ্যানাটমি বেসড, আরেকদিন ফিজিওলজি অ্যান্ড অ্যালাইড, আরেকদিন প্যাথোলজি মাইক্রোবায়োলজি। এই 3টা পেপার 3 দিনে পরীক্ষা হতো, এবং প্রতিদিন 50 কোয়েশ্চেন করে পরীক্ষা হতো। প্রত্যেকটার মার্ক থাকতো 2 করে, মানে 100 মার্কস প্রতিদিন। এবং প্রত্যেক দিনের পরীক্ষাতে আলাদা আলাদা করে পাস মার্ক উঠাতে হতো। 50 কোয়েশ্চেনের জন্য 100 মিনিটস টাইম থাকতো, 1 ঘন্টা 40 মিনিট। এবং প্রতিদিন আলাদা আলাদা করে 70% তুলতে হতো। এবং এখন যে অ্যামেন্ডেড সিস্টেমটা, সেটা হলো যে এই 3 পার্টের পরীক্ষায় একই দিনে হবে। একই দিনে 4 ঘন্টা টোটাল টাইম থাকবে, এবং টোটাল কোয়েশ্চেন ওই 50 50 50, অর্থাৎ 150 কোয়েশ্চেন থাকবে। প্রত্যেকটা কোয়েশ্চেনে 5টা করে স্টেম থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 4 আওয়ার্স টাইম, এবং টোটাল কোয়েশ্চেন 150, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনে 5টা করে স্টেম থাকবে, ABCDE। এই 150 কোয়েশ্চেনকে আমরা 2 ধরনের গ্রুপে ভাগ করে আমরা দেখতে পাবো পরীক্ষার হলে। সো 2 ধরনের কোয়েশ্চেন থাকে। একটা থাকে এসবিএ, যেটাকে বলা হয় সিঙ্গেল বেসড অ্যান্সার্স কোয়েশ্চেন্স। তো এটা কেমন, 5টা স্টেমের মধ্যে একটাই হবে অ্যান্সার। তবে কেন এটাকে সিঙ্গেল বেসড অ্যান্সার বলা হচ্ছে, আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, আমরা হয়তো সামনের আমরা আমাদের ফর্মাল ক্লাসগুলোতে এগুলো নিয়ে আলাপ করবো, যে একটা কোয়েশ্চেনের একাধিক অ্যান্সার থাকতে পারে। যেমন আমরা বলি যে উইঙ্গিং অফ স্ক্যাপুলা। উইঙ্গিং অফ স্ক্যাপুলা হতে পারে লং থোরাসিক নার্ভ, এটার প্যারালাইসিসের মাধ্যমে, ইনজুরির কারণে, যেটা সেরেটাস অ্যান্টেরিয়রকে সাপ্লাই দেয়। ইভেন থোরাকোডর্সাল নার্ভ অর্থাৎ ল্যাটিসিমাস ডরসি মাসেল ইনজুরি হলেও কিন্তু উইঙ্গিং অফ স্ক্যাপুলা হতে পারে। বাট কমনলি কোনটা হয়? কমনলি হয় লং থোরাসিক নার্ভ ইনজুরির কারণে, যেটা অনেক সময় দেখা যায় ব্রেস্ট সার্জারিতে, যে যখন এক্সিলারি লিম্ফ নোড ডিসেকশন করা হয় তখন এই লং থোরাসিক নার্ভটা ইনজুরি হতে পারে। সো পরীক্ষায় যদি লং থোরাসিক নার্ভ বা থোরাকোডর্সাল নার্ভ বা আরো অন্যান্য নার্ভও থাকতে পারে, এগুলো যদি থাকে, সেক্ষেত্রে আমি সিঙ্গেল বেসড কোনটা, সিঙ্গেল বেসড হলো লং থোরাসিক নার্ভ। তো এটাই বলছি যে সিঙ্গেল বেসড কোশ্চেনের ডাইলেমাটা হলো যে এখানে একাধিক থাকতে পারে, যেগুলো সবগুলোই কারেক্ট অ্যান্সার, বাট ইউ হ্যাভ টু চুজ দ্য
মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান, সিঙ্গেল বেস্ট অ্যান্সার। ওকে, এ ধরনের কোয়েশ্চেন থাকবে 75, এবং বাকি যে 75 কোয়েশ্চেন্স সেগুলো থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ভ্যারাইটি। অর্থাৎ এখানে ট্রু ফলস, একটা কোয়েশ্চেনে 5টা করে অপশন থাকবে, তার মধ্যে কিছু ট্রু কিছু ফলস। যেমন থাকতে পারে যে ফলোইং আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টরস অফ ওন ডিলিং। ওকে, সো ওন ডিলিং এর কি কি রিসপেক্ট আর ওন ডেহিসেন্স, সরি ওন ডিলিং না বলে আমরা বলতে পারি যে ওন ডেহিসেন্সের বা ওন ইনফেকশনের কি কি রিস্ক ফ্যাক্টর বা প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকতে পারে, সেই কোশ্চেনটা থাকতে পারে। এখানে 5টা স্টেম ট্রু ফলস এখানে অ্যান্সার করতে হবে। সো এই দুই ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় থাকবে। 150 কোয়েশ্চেনের মধ্যে 75 থাকবে সিঙ্গেল বেস্ট অ্যান্সার কোয়েশ্চেন্স, 75 কোয়েশ্চেন থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। এবং এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক 2 করে এবং টোটাল মার্কস 300। এবং আরো একটা সুবিধা করে দেওয়া হয়েছে এবার, যে পাস মার্ক এবার জাস্ট 70%, সবগুলো মিলেই 70%। এখানে কোনো ধরনের কোনো পার্টের ভাগ থাকছে না, টোটাল 210 পেলে সে পাস। এবং আরেকটা সুবিধার যেটা, এফসিপিএস পরীক্ষা পার্ট 1 পরীক্ষার সব থেকে মানে আমি বলবো যে কনভেনিয়েন্ট একটা রুল হলো এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, যেটা কিনা রেসিডেন্সি বা ডিপ্লোমাতে থাকে নেগেটিভ মার্কিং এর একটা চান্স। তো অ্যান্সার করতে গেলে আপনাকে চিন্তা করতে হতে পারে, ওকে আমি কি এটা অ্যান্সার করব কি করব না, যদি মার্ক কাটা যায়। হ্যাঁ, আসলে কিন্তু সেটা রিস্কি, যে আপনি 5টা সঠিক অ্যান্সার করলেন, একটা ভুল অ্যান্সার করলেন, আপনার তাহলে ওই একটা সহ আরো আরেকটার মার্ক কাটা যেতে পারে। ইন দ্যাট কেস এটা এফসিপিএস পরীক্ষার বড় একটা কনভেনিয়েন্স, যে এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। সো এগুলো অ্যাজ এ হোল এক্সাম রুল। নেক্সট, আমরা কিভাবে প্রিপারেশন নিব, এখন প্রশ্নটা হলো সেখানে যে হাউ টু প্রিপেয়ার। তো যে কোনো একটা পরীক্ষার প্রিপারেশনের দুটো মানে দিক থাকে। একটাকে আমরা বলছি কোর প্রিপারেশন, একটাকে বলছে স্ট্র্যাটেজিক প্রিপারেশন। কোর প্রিপারেশনটা কেমন? যেমন ধরুন আপনি অ্যানাটমিতে আপার লিম্ব অ্যানাটমি পড়বেন। ওকে, অ্যানাটমি অফ আপার লিম্ব or আপার এক্সট্রিমিটি, এটা পড়বেন। তো এটা ধরেন এফসিপিএস পার্ট 1 পরীক্ষা হোক, বা এমআরসিএস পার্টে হোক, বা ডিপ্লোমা হোক, রেসিডেন্সি হোক, যে পরীক্ষায় হোক না কেন, এই আপার লিম্বের অ্যানাটমির কিছু নলেজ কিন্তু সব ক্ষেত্রেই কাজে লাগবে। কিছু নলেজ সব সময়ই কাজে লাগবে, যেটা সব এই ফান্ডামেন্টাল নলেজটুকু বা এই রেসিডুয়াল নলেজটুকু আপনাকে সব পরীক্ষার জন্যই সমানভাবে রাখতে হবে। এটা হলো আমাদের কোর প্রিপারেশন, মানে যে অংশটুকু যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই কমন। ওয়ারেস আমরা যখন কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখব যে একই টপিক থেকে এফসিপিএস পার্ট 1 এর কোয়েশ্চেন একটু একরকম আসছে, সেখান থেকে রেসিডেন্সি বা ডিপ্লোমার কোয়েশ্চেনগুলোর প্যাটার্নটা কিছুটা অন্য। হয়তো তারা ওই টপিকের মধ্যে কোনো একটা অংশকে বেশি প্রেফারেন্স দিচ্ছে। আবার যখন এমআরসিএস পার্টে পরীক্ষা দিচ্ছি আমরা, তখন সেটার কোয়েশ্চেন আবার আরেকটু চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ টপিক একই, কিন্তু এখান থেকে বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষায় বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে স্পেসিফিক পরীক্ষার জন্য যে স্পেসিফিক প্রিপারেশনের স্ট্র্যাটেজি, এটাকে আমরা বলছি স্ট্র্যাটেজিক প্রিপারেশন। তাহলে আমরা যে কোনো পরীক্ষায় যখনই প্রিপারেশন নিব, তখন আমাদেরকে এই দুটো জিনিস চিন্তা করে আগাতে হবে। একটা হলো কোর প্রিপারেশন, যে ওই টপিকের কতটুকু আমাদের কভার করতে হবে, এবং আইডিয়া করতে হবে যে এই টপিকের কি প্রশ্ন আসতে পারে, দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজিক প্রিপারেশন। তো নেক্সট, সেটিং আপ স্ট্র্যাটেজিস, যে আমরা পার্ট 1 পরীক্ষা দিতে গেলে, পার্ট 1 পরীক্ষায় পাশ করতে গেলে আমাদেরকে কি চিন্তা করতে হবে, কি স্ট্র্যাটেজি আমাদেরকে অবলম্বন করতে হবে। ফার্স্ট ওয়ান বলা হচ্ছে বি অ্যাওয়্যার অ্যাবাউট ইউর রেসিডুয়াল নলেজ, যে আমার কতটুকু অলরেডি আছে, আমি কতটুকু অলরেডি জানি। অ্যান্ড সেকেন্ড ওয়ান, আন্ডারস্ট্যান্ডিং দ্য বাউন্ডারি ইউ হ্যাভ টু কভার। যেমন আমি প্রায় এই উদাহরণটা অনেক জায়গায় দিই, আমার ক্লাসের স্টুডেন্টদেরকেও দিই যে কোনো পড়াশোনার সময়, যে আপনারা তো ক্রিকেট খেলা দেখেছেন, যে আমাদের মিরপুর স্টেডিয়ামের বাউন্ডারিটা মোটামুটি এভারেজ এভারেজ 65 থেকে 70 মিটারের মধ্যে। whereas অস্ট্রেলিয়াতে একটা মাঠ আছে, মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম। মেলবোর্ন স্টেডিয়ামের বাউন্ডারি অলমোস্ট 80 থেকে 90 মিটার। সো আমি মিরপুর স্টেডিয়ামে 6 হাঁকাতে গেলে যে ফোর্স দিয়ে বলটাকে মারতে হয়, ওই ফোর্সে যদি আমি মেলবোর্ন স্টেডিয়ামে মারি,
তাহলে কিন্তু ক্যাচ হয়ে যাবে, মাঠের মধ্যেই ক্যাচ হয়ে যাবে। তাহলে আমাকে বুঝতে হবে যে আমার বাউন্ডারি কতটুকু, সেই বাউন্ডারি অনুযায়ী আমাকে ফোর্স দিতে হবে। সো এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য বাউন্ডারি, আমার সিলেবাসটা কতটুকু, আমাকে কি কি পড়তে হবে। যেমন একই সাবজেক্ট থেকে এফসিপিএস এ যেমন সব চ্যাপ্টার ইম্পর্টেন্ট না, তেমনি রেসিডেন্সির ক্ষেত্রেও কিন্তু সব চ্যাপ্টার ইম্পর্টেন্ট না। যেমন আমি একটু এক্সাম্পল দিয়েই যদি বলি, ফার্মাকোলজি থেকে এফসিপিএস পার্ট ওয়ান সার্জারিতে খুব বেশি কোশ্চেন আসে না। নিউরোলজি থেকে, সেটা নিউরোফিজিওলজি হোক নিউরো অ্যানাটমি হোক, এফসিপিএস পার্ট ওয়ান সার্জারিতে খুব বেশি কোশ্চেন আসে না। কিন্তু রেসিডেন্সি ডিপ্লোমাতে কিন্তু ফার্মাকোলজি থেকে বেশ প্রশ্ন আসে, নিউরোলজি বা নিউরো অ্যানাটমি নিউরোফিজিওলজি থেকে বেশ প্রশ্ন আসে। সো এগুলো এক একটা পরীক্ষার ডোমেইন এক এক রকম। এক একটা পরীক্ষার ডোমেইন বা বাউন্ডারি এক এক রকম, তাহলে এই বাউন্ডারিটা আমাদেরকে বুঝতে হবে। এবং আমাদের রেসিডুয়াল নলেজ, যে অলরেডি আপনি যে কোনো একটা জায়গায় আপনি প্রিপারেশন নিতে যাচ্ছেন, মানে আপনি একটা যুদ্ধে যাচ্ছেন, তাহলে আপনাকে আগে যা ধারণা করতে হবে আমার আমার কি পরিমাণ রসদ আছে, আমার কি পরিমাণ রিসোর্স আছে, এবং সেই অনুযায়ী আমাকে ওই বাউন্ডারি কভার করতে গেলে কি স্পিডে আগাতে হবে। সো আমাদের একটা রেসিডুয়াল নলেজের ব্যাপারে নিজেদের অ্যাওয়ারনেস থাকতে হবে, এবং আন্ডারস্ট্যান্ডিং দ্য বাউন্ডারি উই হ্যাভ টু কভার। নাম্বার থ্রি, মেকিং আ হ্যাবিট অফ ডেইলি স্টাডি। আমি একটা কথা খুব পরিষ্কার করে বলছি যে আমি পার্সোনালি একটু ডিটেইলস পড়াতে পছন্দ করি, একটু ভিতরে ঢুকে একটু স্লোলি পড়াতে পছন্দ করি, যে জন্য আমার ক্লাসের সংখ্যা থাকবে বেশি তুলনামূলক, এবং প্রয়োজনে আমি আরো বাড়তি ক্লাস নিব কোর্স শেষ করার জন্য, কিন্তু আমি ক্লাসের ডিউরেশন রাখবো তুলনামূলক কম। নর্মালি অন্যান্য কোচিং সেন্টারগুলোতে দেখা যায় 3 ঘন্টার, ইভেন আমিও একটা কোচিং সেন্টারে ক্লাস নিই, সেখানেও আমি এরকম 3 ঘন্টা করে ক্লাস নিই। এবং আই মাস্ট সে যে 3 ঘন্টা নেওয়া আসলে খুব হেক্টিক। যে ক্লাস নেয় তার জন্যও হেক্টিক, এবং আই বিলিভ যে আমি যদি অডিয়েন্সের চেয়ারে বসে থাকতাম, সেটা আমার জন্যও খুব কষ্টকর হতো 3 ঘন্টা একটানা ফোকাস করা যে কোনো ক্লাসের দিকে। সো আমরা আহ, আমি ক্লাসের টাইমটা রাখবো 2 ঘন্টা, কিন্তু আমি চেষ্টা করব ক্লাসটা ফ্রিকুয়েন্টলি নিতে, যাতে আমরা ডেফিনেটলি আমাদেরকে কাভার করতে হবে, যেহেতু আমাদের টার্গেট জানুয়ারি 2026। সো আমার টার্গেট মূলত যারা একটু পিছিয়ে পড়ে আছেন, বা যারা একটু কনফিডেন্স, ল্যাক অফ কনফিডেন্সে ভুগছেন, যে কোনো কারণে তাদের মনে হচ্ছে যে না আমার দীর্ঘদিনের একটা গ্যাপ রয়েছে বা পড়াশোনা শুরু করতে কষ্ট হচ্ছে, দিস পিপল আর মাই টার্গেট গ্রুপ। ওকে। সো আমি আহ, একটা জেনে রাখবেন যে আমি তাদের জন্যই কাজ করব বেশি, মানে এটাই আমার টার্গেট। এখন প্রশ্নগুলো অনেকদিন ধরে যে কোনো কিছুতে অনভ্যাস হলে সেখানে ফিরে আসতে একটু কষ্ট হয়। এটার জন্য আপনাকে যেটা করতে হবে যে মেকিং আ হ্যাবিট অফ ডেইলি স্টাডি। আপনি প্রতিদিন আপনি আধা ঘন্টা করে পড়েন, যে আমি শুরু করতে পারছি না, আপনার ভয়ের কোনো কারণ নাই যে না 5 মাস পরীক্ষার জন্য আছে, ওকে 5 মাস যথেষ্ট, 5 মাস কেন, 3 মাস যথেষ্ট। আপনি টার্গেট নেন যে আমি অগাস্ট থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত আমার যে 5 মাস সময় আছে, আমি 5 মাসের প্রথম 2 মাস শুধু পড়ার হ্যাবিট তৈরি করব। বিলিভ মি, 3 মাস এফসিপিএস পার্ট ওয়ানের প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট। আপনি প্রথম 2 মাস টার্গেট করুন এভাবে করে যে আমি প্রথম 2 মাস আস্তে আস্তে ½ অ্যান আওয়ার, সেখান থেকে 1 আওয়ার, সেখান থেকে 2 আওয়ার্স, এবং 3 আওয়ার্স এই পড়ার হ্যাবিটটা আমি তৈরি করব। এই পড়ার হ্যাবিট যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে পরের 3 মাসে আপনার প্রিপারেশন একদমই কমপ্লিট হয়ে যাবে। ইটস মাই প্রমিস। সো এইটা খুব জরুরি যে প্রতিদিন এই কনসিস্টেন্সি পরীক্ষার জন্য খুব দরকার। কারণ আমার একজন প্রফেসর বলতেন, এবং আমি এটা অনেকের কাছেই শুনেছি, যে আহ, পরীক্ষায় কিন্তু আগের রাতে পড়া দিয়ে পাশ করা যায় না। সো এক্সামিনেশন, মানে এক্সামটা উতরে যাওয়া, এটা কনসিস্টেন্সির বিষয়। এবং এটা তো আপনার এখনকার জন্য আরো সত্যি। যেমন দেখেন, আমাদের সময় 3 দিনে 3টা পেপার হতো। আমরা অ্যানাটমি যেদিন দিয়ে আসতাম সেদিন চিন্তা করা হচ্ছে ঠিক আছে অ্যানাটমির জন্য পড়ছি, ফিজিওলজি প্যাথোলজির জন্য তো পরের 2 দিন একটু একটু করে দেখে যেতে পারবো একবার। এবং সেকেন্ড দিন পরীক্ষা দিতে গিয়ে কিন্তু আমাকে আর অ্যানাটমি ধরতে হচ্ছে না, প্রথম দিন যা দিলাম দ্যাট ইজ ফার্স্ট। বাট আপনার ক্ষেত্রে কি হচ্ছে, আপনাকে এই সিস্টেমটার মানে সমস্যা যেটা, ড্রব্যাক যেটা আগের সিস্টেমের থেকে, আপনাকে একই দিনে সব টোটাল সিলেবাস একই দিনে অ্যাপিয়ার করতে হচ্ছে। সো এখানে কিন্তু আপনি আগের রাতে
অর্ধেক অর্ধেক প্রিপারেশন নিয়ে বা এই টপিক প্রিপারেশন নিচ্ছেন পরের দিন, এটা রাখতে পারছেন না। সো আপনাকে অবশ্যই অবশ্যই একটা কনসিস্টেন্ট পড়াশোনার মধ্যে দিয়ে যেতে হবে, যাতে আপনার পুরো প্রিপারেশনটা ইনট্যাক্ট থাকে, যে পরীক্ষার আগের দিন বা আগের 2-3 দিনের চিন্তা না করতে হয়। আগের 2-3 দিন আমরা একদম শেষে গিয়ে একটা লাস্ট আওয়ার প্রিপারেশন আপনাদেরকে দিব, সেটা 7 দিনের জন্য। সেই লাস্ট আওয়ার প্রিপারেশন বা বুলেটস বলতে পারেন, র্যাপিড বুলেটস, এগুলো আপনার থাকবে শেষ 7 দিনের ভিত্তি পড়াশোনার ফাউন্ডেশন। বাট অবশ্যই অবশ্যই আপনাকে কনসিস্টেন্ট হতে হবে, এই জন্য প্রতিদিন পড়াশোনার অভ্যাস। ওকে, আমরা যেটা বলছিলাম, সরি, টেম্পোরারি ডিসরাপশনের জন্য দুঃখিত, নেটওয়ার্ক ইস্যু। ওকে, সো আমরা যেটা বলছিলাম যে প্রতিদিন আমাদের পড়ার একটা অভ্যাস তৈরি করতে হবে। ওকে, এবং ফাইনালি যেটা বলছি আমরা ক্যাজুয়াল স্টাডি। ক্যাজুয়াল স্টাডিটা কেমন, যেমন আমি আপনাদের একটা বাস্তব উদাহরণ দিয়ে বলছি, যে আমি যখন আমার বিসিএস এর পরে উপজেলাতে পোস্টিং হয়, তখন আমি সিদ্ধান্ত নিই এমআরসিএস পার্টে পরীক্ষা দেওয়ার। সো স্বাভাবিকভাবে উপজেলাতে ডিউটি ছিল, বাসায় একটা ফ্যামিলি, বাচ্চা। তো আমি আহ, যাতায়াতের সময় আমি যখন যেতাম আসতাম, বা ডিউটির মাঝখানে খুব একটা টাইম পাওয়া যেত না, এই সময়গুলো কাজে লাগিয়েছি পড়ার জন্য। ছোট ছোট একটা দুটো কোশ্চেন পড়তাম, বা কিছু টপিক পড়তাম, একটা দুটো টপিক পড়তাম। তো এটাকে আমি বলছি যে ক্যাজুয়াল স্টাডি। ওকে, আপনাদের মানে পোস্ট গ্রাজুয়েশনের যে এন্ট্রান্স এক্সাম বা পোস্ট গ্রাজুয়েশনের পড়াশোনাগুলো না ঠিক ওভাবে আপনি আন্ডার গ্রেড লেভেলের মতো চিন্তা করতে পারবেন না। যে তখন আন্ডার গ্রেডের প্রফেশনটাই পড়াশোনা, বাট পোস্ট গ্রাডের সময়টাতে আপনার কারো কারো সংসার সামলাতে হবে, কারো কারো প্রফেশন আছে, কারো কারো দুটোই আছে। সো এই সময়টাতে আপনার একদম সেই যেটা বলে যে গ্রহ নক্ষত্র তিথি বিবেচনা করে যে আপনি পড়তে বসবেন, ঠিক সেভাবে হয় না। এখানে ক্যাজুয়াল স্টাডির একটা হ্যাবিট তৈরি করতে হবে। সো ক্যাজুয়াল স্টাডি কিরকম, যে আপনি হুট করে একটা অডিও রেকর্ডিং আপনি পাচ্ছেন। আচ্ছা, আপনি আহ, রান্না করতে করতে, যারা রান্না করেন বা হাউস ওয়াইফ আছেন বা যারাই করেন না কেন, আপনি ফ্রি টাইমে রান্না করতে করতে এটা শুনে নিচ্ছেন 5 মিনিটে। বা আপনি একটা অড জব করছেন, অড কাজ করতে করতে এই অডিও রেকর্ডিংটা শুনে নিচ্ছেন। আমরা এভাবে বিভিন্ন ছোট ছোট টপিকের অডিও রেকর্ডিং আপনাদের, বা ছোট ছোট ভিডিও বা ছোট ছোট অডিও রেকর্ডিং আমরা প্রোভাইড করব থ্রু আউট দ্য কোর্স, যেগুলো খুব খুব বেশি ইম্পর্ট্যান্ট। এবং আপনি অন্য একটা কাজের মধ্যেও সেটা শুনে নিতে পারবেন। 5-7 মিনিটের একটা করে ছোট ছোট অডিও রেকর্ডিং, যেটা আপনি শুনে নিতে পারবেন, যেটা আপনার দেখা যাবে আপনি ওই সময়টায় পড়তে পারছেন না, বাট ওই দুই একটা অডিও রেকর্ডিং শুনলে আপনার খুব হেল্প হবে। তো এটাকে আমরা বলছি ক্যাজুয়াল স্টাডি, রাইট? এই ক্যাজুয়াল স্টাডিটা পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। সো এখন আমরা একটু সাবজেক্টের প্রিপারেশন গুলোতে চলে যাবো। এগুলো খুব একটা বেশি আহ, সময় নিব না এখন, কারণ এগুলো যখন আমরা পড়বো তখন জানতে পারবো। প্রথমে অ্যানাটমি। অ্যানাটমিতে আমরা জানি যে কি কি টপিক নিয়ে পড়তে হবে। অ্যানাটমিতে মূল যেটা, যেহেতু সার্জারি অ্যান্ড অ্যালাইড, এটা মূলত জেনারেল সার্জারিকে টার্গেট করে করা। সো অ্যাবডোমেন, পেলভিস অবশ্যই, থোরাক্স, আপার অ্যান্ড লোয়ার এক্সট্রিমিটিস, হেড নেক, হিস্টোলজি, এমব্রায়োলজি অ্যান্ড জেনারেল অ্যানাটমি। আমরা যখন অ্যানাটমি পড়বো তখন আমরা এগুলোর মধ্যে কোয়ালিফাই করব যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো একটু কম ইম্পর্টেন্ট, সেটা কোর্স ওয়াইজ আমরা বলবো। অ্যানাটমিতে কি কি প্যাটার্ন ফলো করা হয় ইউজুয়ালি, এই প্যাটার্ন গুলো আসলে এখানে অ্যাডিশনাল দিয়েছি, বাট এগুলো আমরা আলাপ করব। যে অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কস অ্যান্ড রিলেশনস, দেখুন যে জিনিসটা আমরা আন্ডার গ্র্যাডে সবসময় একটু ইগনোর করেছি, বা আমাদের বলতে পারেন যে কোর্সের কারণেই এগুলোকে খুব একটা আমাদের পড়তে হয়নি, সেটা হলো অ্যানাটমিক্যাল রিলেশনস অফ ডিফারেন্ট অর্গানস। বাট পোস্ট গ্রাজুয়েশনে এই রিলেশনস গুলো আমাদের খুব কাজে লাগবে। বিভিন্ন আর্টারি এবং আর্টেরিয়াল সাপ্লাই এবং ভেনাস ড্রেনেজ, আর্টারির ব্রাঞ্চ খুব 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 গুরুত্বপূর্ণ। আমরা একটু নোটস প্রোভাইড করব বিভিন্ন আর্টারির ব্রাঞ্চ সহজে মনে রাখার জন্য। লিম্ফেটিক ড্রেনেজ, আমরা এগুলোর আলাদা আলাদা করে নোটস আমরা তৈরি করেছি, সেগুলো আপনাদেরকে প্রোভাইড করব। নার্ভ সাপ্লাই অ্যান্ড প্যাটার্ন অফ ইনজুরি, নার্ভ সাপ্লাই এবং তার ইনজুরি হলে কি কি হয় এগুলো খুব গুরুত্বপূর্ণ। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট। নর্মালি দেখা যায় যে বেলি ল্যাব তো সবসময়ের জন্যই কাজে লাগবে, যেহেতু সার্জারি অ্যান্ড অ্যালাইডে আমরা এফসিপিএস পার্ট 1 দিই বা এমআর
এমআরসিএস এর ক্ষেত্রে না, ইনফ্যাক্ট যদি রেসিডেন্সি দেশের যে কোনো ডিগ্রি আমরা করতে যাই না কেন, যেহেতু সার্জারির স্যারেরা এখানে পরীক্ষা নেন, আমি এই কথার মাঝখানে একটা জিনিস বলি যে স্যারদের সাইকোলজিটা ধরতে পারা খুব জরুরি। দেখুন, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, প্রশ্ন কিন্তু অ্যানাটমির প্রফেসর করবেন না, ফিজিওলজির প্রফেসর করবেন না, প্যাথোলজির প্রফেসর করবেন। প্রশ্ন কে করবে? প্রশ্ন করবে সার্জারির প্রফেসর। সো সার্জারির প্রফেসর অ্যানাটমিকে যে দৃষ্টিকোণ থেকে দেখেন, যে পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, তিনি সেখান থেকে প্রশ্ন করবেন। একজন সার্জারির প্রফেসর ফিজিওলজিকে যে পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, তিনি কিন্তু সেভাবে প্রশ্ন করবেন। প্যাথোলজির ক্ষেত্রেও তাই। সো বেইলি অ্যান্ড লাভ, যেটা সার্জনদের বাইবেল বলা হয়, এই বেইলি অ্যান্ড লাভ টেক্সট বুক অফ ক্লিনিক্যাল সার্জারি, আমরা এটা মার্কিং করে আপনাদেরকে প্রোভাইড করব। একদম ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেগুলোর ইম্পর্টেন্ট মার্কিং আমরা এটার উপর কাজ করছি, হয়তো খুব শীঘ্রই এটা হয়ে যাবে। আমরা এটা হয়ে যাওয়া মাত্রই আপনাদেরকে প্রোভাইড করব, যারা কোর্সে এনরোল করবেন অবশ্যই, যেটা থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো কোয়েশ্চেন আকারে আসতে পারে। তাছাড়াও বিডি চৌরাশিয়া এবং একে দত্ত যে মূল অ্যানাটমি বইগুলো, এখন প্রশ্ন হচ্ছে এই অ্যানাটমি বইগুলো কি পড়তে হবে? ওকে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, পড়লে খুব ভালো হয়। বাট যেহেতু আমরা চাচ্ছি যে এই ছোট সময়ের মধ্যে এই কোর্সটা শেষ করতে, তাহলে আমাদের করণীয় কি? হ্যাঁ, আমরা আপনাদেরকে যে পিডিএফ নোটটা প্রোভাইড করব লেকচার হিসেবে, সেই নোটের মধ্যেই আপনি এগুলোর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পাবেন। তাহলে আপনাকে পুরো বইটা পড়ে যে এসেন্সটা তৈরি করতে হতো, যতটুকু তৈরি করতে হতো, যে জিস্ট, সামারি, সামারি অফ সাবস্টেন্স, এই সামারি অ্যান্ড সাবস্টেন্স আপনি আমাদের লেকচার নোটের মধ্যে পাবেন। অর্থাৎ ওই নোটটা পড়লেই অটোমেটিক্যালি বিডি চৌরাশিয়া এবং একে দত্ত অ্যাজ ওয়েল অ্যাজ বেরিলাভের ইম্পর্টেন্ট অংশগুলো কাভার হয়ে যাবে। বাট আমি সুবিধার সাথে, যদি কেউ এক্সট্রা আগ্রহী হন, চিন্তা মনে করেন যে না আমি আরো কম্প্যাক্ট প্রিপারেশন নিতে চাই, তিনি এই বই পড়তে পারবেন। এবং আই মাস্ট অ্যাসিওর ইউ, এই বই পড়লে আপনি নোটের জিনিসগুলোকেই আবার খুঁজে পাবেন। ফিজিওলজি অ্যান্ড অ্যালাইডের মধ্যে কম্পোনেন্ট এই পার্টটাই আগে যেটা ছিল এটাতেই, এখন যেহেতু মার্জ হয়ে গিয়েছে, এখন আলাদা করে আর বোঝানো যায় না। তবে ফিজিওলজি, জেনারেল এবং সিস্টেমিক ফিজিওলজি থেকে কোয়েশ্চেন আসবে, বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজি, ফার্মাকোলজি, বায়োস্ট্যাটিস্টিক্স, এগুলো থেকে কোয়েশ্চেন আসে। এবং এখানেও সেই বেলিয়ান লাভ টেক্সট বুক অফ ক্লিনিক্যাল সার্জারি। তবে এখানে স্যারদের একটা বিশেষ পছন্দের বই হলো গ্যানংস ফিজিওলজি। আমরা এমবিবিএস লেভেলে মূলত গাইটন পড়েছি, কিন্তু জ্ঞানংটাও পড়েছি, আমরা অনেকেই পড়েছি নিশ্চয়ই। সেই জ্ঞানংস ফিজিওলজিটা আমাদের এফসিপিএস এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে বেশ কাজে লাগে। এটা স্যারদের খুব একটা পছন্দের বই। তাছাড়াও একটা খুব পপুলার এমসিকিউ বুক রয়েছে, যেটা থেকে বেশ অনেক কোশ্চেনই ফিজিওলজির স্টেম সহ স্যারেরা দিতে পছন্দ করেন, বা আগে করতেন, এখনো করেন। সেটা হলো রড্ডিস ফিজিওলজি এমসিকিউ। আমরা আমাদের লেকচার নোটের মধ্যেই রড্ডির ফিজিওলজির যে এমসিকিউ, এখান থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউ রিলেটেড আলোচনাগুলো সেগুলো আমরা করব। অর্থাৎ আপনি নোটসের মধ্যে ওই রড্ডির এমসিকিউ এর যাবতীয় স্টেম এবং ইনফরমেশন খুঁজে পাবেন। সো নোটস পড়ার পর বা লেকচার ফলো করার পর আপনি যদি রড্ডির এমসিকিউ নিয়ে কাজ করেন, ওটা নিয়ে বসেন, তাহলে আপনার সেগুলো বেশ পরিচিত মনে হবে। নেক্সট আমরা থার্ড পেপার, আর আগেকার থার্ড পেপার আর কি, মানে অভ্যাস যেহেতু ওভাবে চলে এসেছে, প্যাথোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির মধ্যে প্যাথোলজিতে জেনারেল প্যাথোলজি, সিস্টেমিক প্যাথোলজি, হেমাটোলজি এবং ক্লিনিক্যাল প্যাথোলজি। তো এগুলো আমরা বলে দিব যে সিস্টেমিক প্যাথোলজির মধ্যে কোন কোন চ্যাপ্টার এফসিপিএস পার্ট 1 সার্জারির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কোনগুলো একেবারেই না পড়লেও চলবে। মাইক্রোবায়োলজি সেকশনে অ্যাজ ওয়েল জেনারেল ব্যাকটেরিওলজি, সিস্টেমিক ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, মাইকোলজি, প্যারাসাইটোলজি, ইমিউনোলজি এবং ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি, এগুলোই তার কম্পোনেন্ট। বইয়ের মধ্যে প্যাথোলজি থেকে মূলত বেলি এবং লাভ থেকে আপনি প্যাথোলজি, সিস্টেমিক এবং জেনারেল প্যাথোলজির মোটামুটি 24 থেকে 25টা প্রশ্ন আসে সব মিলে, এমসিকিউ এবং সিঙ্গেল বেসড। তো বেলিল অ্যান্ড লাভ টেক্সট বুক অফ ক্লিনিক্যাল সার্জারি, যেটা এখান থেকে অলমোস্ট সব কোশ্চেনই কমন পাওয়া যায়, কারণ আহ, স্যারেরা সাধারণত বেলি অ্যান্ড লাভ থেকে জেনারেল এবং সিস্টেমিক প্যাথোলজির কোশ্চেনটা করেন। তারপরও যদি কেউ একটু এক্সট্রা আগ্রহী হন, ইন্টারেস্টেড হলে আপনি রবিন্স প্যাথোলজি পড়তে পারেন, বাট দ্যাট ইজ আ হিউজ বুক, নো, এটা পড়তে পারেন। তবে একটা বই যেটা একটু পড়তেই হবে, সেটার নাম ল্যান্ডস রিভিউ অফ মাইক্রোবায়োলজি। ল্যান্ডস রিভিউ অফ মাইক্রোবায়োলজি থেকে যথেষ্টই প্রশ্ন স্যারেরা করে থাকেন, এটা খুব পপুলার একটা বই। তবে অবশ্যই আমরা সেই বইয়েরও ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলোকে আমরা
আমাদের লেকচার নোটস এর মধ্যে রাখবো। সো কেউ যদি শুধু লেকচার এবং লেকচার নোটস ফলো করেন, এই যে আমি তিনটা পার্টের আন্ডারে যে বইগুলোর কথা বললাম, তারা সবাই ওই লেকচার নোটস এর মধ্যেই এটা খুঁজে পাবেন। তবে অবশ্যই আমি লেকচার নোটস ব্লাইন্ডলি ফলো করতে এনকারেজ করি না। আমি বলি যে লেকচার এবং লেকচার নোটস এর কম্বিনেশন, কারণ লেকচার নোটস এটা একটা গাইডলাইন, রাইট? ইট মাস্ট নট কন্টেইন ইচ অ্যান্ড এভরিথিং। যখন আমরা লেকচার নিই বা যে কোনো সময় আমি যেখানে পড়াই সেখানেও আমি একই কথাটাই বলি যে যখন আমি লেকচার নিচ্ছি সেটাকে ফলো করা বেটার, কারণ এটা যদি আপনি লেকচার নোটসের সাথে কম্বাইন করেন তাহলেই আপনার কমপ্লিট একটা প্রিপারেশন হবে। কারণ দেখা যাবে যে একই টপিকের, সাপোজ আমি আজকে অ্যাবডোমেনের অ্যানাটমি পড়াচ্ছি, লিভারের অ্যানাটমি পড়াচ্ছি, আজকে আমি যে বা এই ক্লাসে যা পড়াবো, হয়তো নেক্সট যখন আমি আবার লিভার অ্যানাটমি পড়বো, দুইটা ক্লাস সেম নাও হতে পারে। হয়তো কোনো ইনফরমেশন এটাতে বেশি থাকবে, কোনোটা কোনো ইনফরমেশন ওখানে থাকবে, এখানে থাকবে না। সো এটা ইট মাইট ডিফার। সো আমি অবশ্যই এনকারেজ করি যে যেখানেই ক্লাস করেন না কেন, আমি শুধু আমার কথাই বলছি না, আমি ইন জেনারেল আপনারা যেখানেই ক্লাস করেন, যদি কেউ ভর্তি হয়ে থাকেন প্রিভিয়াসলি কোনো কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে থাকেন, আপনারা অবশ্যই যিনি লেকচার নিচ্ছেন সেটার উপরে জোর দিবেন, সেটাকে লেকচার নোটসের সাথে মানে অ্যাসেম্বল করবেন বা কম্বাইন করবেন, তাহলে আপনি বেস্ট রেজাল্টটা পাবেন। যে কোনো একটার উপরে নির্ভর করে থাকলে এটা একটু মানে ফ্রুটফুল কম হয়। সো এগুলো ছিল আমাদের স্ট্র্যাটেজি রিলেটেড। এখন আমরা আমরা কি আপনাদেরকে অফার করছি বা আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে। আমরা তো 5 মাসের একটা কোর্স ডিউরেশন থাকবে, অবভিয়াসলি পরীক্ষার আগ পর্যন্ত এটা কন্টিনিউ হবে। ক্লাসের নাম্বার 30+ দিয়েছি আমি, এবং আমার মনে হয় এটা 30+-এর থেকে আরো ছাড়িয়ে যাবে, হয়তো 40-র কাছাকাছি চলে যাবে। কারণ যেহেতু আমার এক একটা টপিক শেষ করতে একটু সময় লাগে, আমি একটু ধীরে চলনীতিতে বিশ্বাস করি, কারণ আমি চাই যে যেটা আমি পড়াবো সেটা যেন আপনাদের হৃদয়ঙ্গম হয়। তাড়াহুড়া করে আহ, চাপিয়ে দিয়ে কোনো প্রিপারেশন যেন না হয়, এই জন্য। এবং ক্লাসের ডিউরেশনটা আমি 2 ঘন্টা রেখেছি। এবং ইউজুয়ালি হয়তো এই থার্সডে যে টাইমটাতে আমরা বসে আছি এই সময়টাতেই ক্লাসটা শুরু হবে। কিন্তু প্রয়োজন অনুসারে অবশ্যই সপ্তাহে সপ্তাহে অন্য আরো একটা টাইম, আমরা সুইটেবল টাইম এটা আমরা একটু ক্লাস সামনে আগানোর পর, হয়তো 2 মাস পরে আমরা অ্যাকর্ডিং টু দ্য নেসেসিটি, আমরা যদি চিন্তা করি যে আমাদের কতটুকু বাকি আছে সেই অনুযায়ী আমরা ক্লাসের সংখ্যা বাড়াবো। এবং ক্লাস রেকর্ডিং এর ফ্যাসিলিটি থাকবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা ক্লাস রেকর্ডিং রাখবো। বাট আমি এই রেকর্ডিংটা খুব একটা বেশি এনকারেজ করি না। রেকর্ডিং থাকলে হয় কি, লাইভ ক্লাস করতে অনেকেই মিস করেন এবং একটু রিল্যাক্টেন্ট ফিল করেন যে লাইভ ক্লাস আছে, রেকর্ডিংটা তো আছে, কিন্তু দেখা যায় কি রেকর্ডিংই আস্তে 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 বোঝার মতো ঘাড়ের উপর চাপতে থাকে। আমি অনেককেই দেখেছি এগুলো, যে রেকর্ডিং চাপতে থাকে, সেই রেকর্ডিং আর করা হয়ে ওঠে না। তখন দেখা যায় একদিনে 7টা 8টা করে রেকর্ডিং ফলো করছে। বাট একদিনে 7টা 8টা করে রেকর্ডিং ফলো করলে এটা ওই পড়াশোনাটা আর হয় না। তো আমি, যদিও রেকর্ডিং থাকবে, হ্যাঁ অনেকে অ্যাক্সিডেন্টালি মিস করতে পারেন, বাট রেকর্ডিং যেহেতু থাকবে, তবুও আমি রিকোয়েস্ট করবো যে লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। লাইভ ক্লাসের আরেকটা যেটা সুবিধা হলো ইন্টারাকশন। কোন একটা টপিক আপনি একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আপনি এই কোশ্চেনটা সেই সময় করে ফেলতে পারবেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় পরবর্তীতে, হ্যাঁ পরবর্তীতে অবশ্যই সেই সুযোগ থাকবে। একদম 24 আওয়ার্স আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ এটা অপারেট থাকবে। আপনি যে কোনো সময়, হ্যাঁ এখন হয়তো রাত 3টা 3:30টার সময় বললে আমি হয়তো সকাল 6টা বা 6:30 অ্যান্সার করবো। ওকে, বাট আমি দেখা মাত্রই সেটা অ্যান্সার করবো। সো এই ইন্টারাকশনের সুযোগ আমাদের থাকছে, তবুও আমি বলবো যে লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করলে ভালো হয়। আমরা 10+ মকস রাখবো বিভিন্ন সিস্টেমের উপরে। সেগুলো ক্লাস শেষ করার পর আমরা মক টেস্ট রাখার ব্যবস্থা করব। বেলি ল্যাবের আমরা আমার ইচ্ছা আছে অ্যাটলিস্ট 3টা বা 4টা ক্লাস বেলি ল্যাব বইটার উপরে রাখার জন্য, ইম্পর্টেন্ট টপিক, বিশেষ করে প্যাথোলজির সময়টাতে। অন্যগুলো তো আমরা লেকচারের মধ্যেই ইনকর্পোরেট করেই দিব, বাট এক্সট্রা আমার এটা ইচ্ছা আছে। এবং আমরা যেটা বলেছি যে বেরি ল্যাবের একটা পিডিএফ আমি আপনাদেরকে মার্কিং একটা দিয়ে দিব, যে যেটা আমার কাছে মনে হয়েছে যে খুব গুরুত্বপূর্ণ। এই বেরি ল্যাবের একটা পিডিএফ মার্কিং আমি আপনাদের এটার সাথে দিব। তাছাড়াও লেকচার নোটসের পিডিএফ তো ডেফিনেটলি থাকবে। সো আমরা যেটা আমি বলছি যে নেক্সট থার্সডে 14th অগস্ট ঠিক রাত 10টা থেকে আমরা ক্লাসটা শুরু করব। এই ভিডিওটা আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি, যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এখানে কন্ট্যাক্ট করতে পারেন অ্যাবাউট সাম আদার্স ফর্মালিটিস অবভিয়াসলি। যে
যা আপনাদের জানার থাকে, এবং রিগার্ডিং দ্য এনরোলমেন্ট ফি। এবং আমি একটা জিনিস বলি যে এটা প্রচারণার স্বার্থে না, এটা একদম জাস্ট আই মাস্ট বি অনেস্ট অ্যাবাউট দিস। আমি শুরু থেকে আমি কখনোই আমার একাডেমিক যে কোনো রিসোর্সকে কখনোই কমার্শিয়ালি চিন্তা করিনি। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব অন্যকে বেনিফিটেড করা যায়। সো এক্ষেত্রেও আমার চিন্তাটা ঠিক সেরকম। এই কোর্সটাও আমার কোনো একাডেমিক, মানে আমার কোনো ইনকাম সোর্স হিসেবে আমি চিন্তা করি না। সো আমি কোর্স ফিটাও ঠিক সেভাবেই রাখার চেষ্টা করব। কারণ আমি জানি যে আমাদের দেশের যারা জাস্ট কি বলবো যে জুনিয়র ডক্টর যারা কি স্ট্রাগলিং পিরিয়ডে আছেন, এই সময়টা ক্যারিয়ার বিল্ডিং পিরিয়ডটা খুবই আমাদের স্ট্রাগলের পিরিয়ড। এই সময়টা বিভিন্ন ধরনের প্রেশার থাকে, ফ্যামিলিটা আস্তে আস্তে তৈরি হয়, প্রফেশনাল লাইফে জাস্ট শুরু। সো সবকিছু আমি আমি নিজেও জানি, নিজেও ফেস ফেস করেছি। সো অবশ্যই আমাদের এনরোলমেন্ট ফিটা যথেষ্টই সাধ্যের মধ্যে থাকবে। এবং আফটার দ্যাট, ইভেন যদি ইফ এনিওয়ান হ্যাজ সাম টাইপ অফ এনি টাইপ অফ ট্রাভেলস, আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করলে আমি তার জন্য লেভেল বেস্ট ট্রাই করব। এবং দ্যাট উড বি অফ দ্য রেকর্ড। ওকে, সেটা যার যার পার্সোনাল, ওটা এরকম থাকবে, পার্সোনালি থাকবে। এবং আমরা এই মাঝে মাঝে এমসিকিউ পার্টস দিয়ে আমরা নিজেদের প্র্যাকটিসটাকে ঝালাই করার চেষ্টা করবো। হয়তো একটা টপিক আমরা পড়লাম, টপিকের রিলেটেড আমরা 2-3টা এমসিকিউ পার্টস দিলাম, বা একটা এমসিকিউ পার্টস দিলাম, তারপর সেটা রিলেটেড আমরা ছোট্ট একটা ভয়েস রেকর্ডিং ব্যবস্থা করলাম। তো এগুলোই আমাদের তরফ থেকে অফারিংস। আহ এবং যেটা স্পেশাল নোট, যে এই প্রিপারেশনটা অবভিয়াসলি আমাদের রেসিডেন্সি এবং ডিপ্লোমার জন্য হেল্প করবে। পরবর্তীতে আমরা যদি ডিপ্লোমা এবং রেসিডেন্সি আপনারা দিতে চান, সেক্ষেত্রে এর থেকে বাড়তি কি লাগবে, আমরা কোর্সের এগিয়ে যাওয়ার সাথে সাথে আমরা চেষ্টা করব যে সেই সম্পর্কে একটা ছোট গাইডলাইন বা একটা দুটো ক্লাস এক্সট্রা নেওয়ার জন্য। সো আমার তরফ থেকে এটাই ছিল আজকের ইন্ট্রোডাকশন। আমি মানে সবার কাছেই আহ, আমি মানে শুভকামনা আশা করছি যে যাতে আমি কোর্সটা চালিয়ে নিতে পারি। এবং যারা যদি কেউ ইন্টারেস্টেড হন, সেক্ষেত্রে আমার সাথে অবশ্যই এই নাম্বারটাতে যোগাযোগ করবেন, এখানে নাম্বারটা দেওয়া রয়েছে। আমি গ্রুপেও নাম্বারটা শেয়ার করে দিব। সো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর জয়নিং আস টুডে। সো আজকের মতো এই পর্যন্তই। হোপফুলি নেক্সট বৃহস্পতিবার থেকে আমাদের একাডেমিক ডিসকাশন নিয়ে আমরা শুরু করতে পারবো, একাডেমিক ডিসকাশন। সো ফর টুডে, গুড নাইট, স্টে সেফ এভরিওয়ান, বাই বাই।